গল্পকরণে আজকে আমি পড়তে যাচ্ছি হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা অ্যালান কোয়াটারমেইন বইটি। এই বইটি রূপান্তর করেছে খসরু চৌধুরী এবং বইটি প্রকাশ করেছে সেবা প্রকাশনী। এই বইটির রিকোয়েস্ট করেছে আনিসুর রহমান নামে আমাদের একজন নিয়মিত শ্রোতা, যিনি প্রায় সময় বিভিন্ন বইয়ের রিকোয়েস্ট করে থাকেন। আমি এখন থেকে ভাবছি যারা বিভিন্ন সময় বইয়ের অনুরোধ করেন, বই পড়ার সময় তাদের নামটাও আমি বলবো। সো আপনারা যখন অনুরোধ করেন, আপনাদের ইউটিউবের নাম যদি ডিফারেন্ট থাকে রিয়েল নাম থেকে, তাহলে আপনারা রিয়েল নামটা পাশাপাশি বলে দিবেন, তাহলে আমার পড়ার জন্য সুবিধা হবে। এনিওয়েজ, আজকে শুরু করতে যাচ্ছি হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প অ্যালান কোয়াটারমেইন। আজকে প্রথম পর্ব। হ্যারির অন্ত্যেষ্টিক্রিয়ার পর 1 সপ্তাহ কেটে গেছে। সন্ধ্যায় ঘরে বসে চুপচাপ ভাবছি, হঠাৎ বেজে উঠল বাইরের দরজার বেল। উঠে গিয়ে দরজা খুলতে প্রবেশ করলেন আমার পুরনো 2 বন্ধু, স্যার হেনরি কার্টিস আর ক্যাপ্টেন জন গুড RN। ভেস্টিবিউল দিয়ে এগিয়ে গিয়ে ফায়ারপ্লেসের সামনে বসে পড়লেন ওরা। আপনারা আসায় খুব ভালো লাগছে, মন্তব্য করার ধরনে বললাম আমি। তুষারের ভেতর দিয়ে আসতে নিশ্চয়ই খুব কষ্ট হয়েছে। দুজনের কেউই কোনো জবাব দিলেন না। ধীরে ধীরে তামাক ভরে জ্বলন্ত 1 টুকরা কয়লা দিয়ে পাইপটা ধরালেন স্যার হেনরি। কয়লা নেয়ার জন্য নিচু হতেই ধোঁয়াওয়াটা একটা পাইপের টুকরো দপ করে জ্বলে উঠে ঘরের এই পাশটা উজ্জ্বল করে তুলল। মনে মনে ভাবলাম, কি চমৎকার এই মানুষটি! শান্ত শক্তিশালী মুখ, নিখুঁত অঙ্গ প্রত্যঙ্গ, বড় বড় ধূসর চোখ, হলুদ দাড়ি আর চুল, সব মিলিয়ে এক নজরে বোঝা যায় তিনি একজন উচ্চ বংশজাত মানুষ। তার মুখায়বের সাথে শরীরের যথেষ্ট সামঞ্জস্য আছে। ওরকম বিশাল কাঁধ এবং গভীর বুক আমি আর কারো দেখিনি। সত্যি কথা বলতে কি, স্যার হেনরির শরীরের ঘের এতই বড় যে 6 ফুট 2 ইঞ্চি উচ্চতা সত্ত্বেও তাকে লম্বা মনে হয়। তার দিকে তাকিয়ে থাকতে থাকতে ভাবলাম, চমৎকার এই শরীরটার সাথে আমার শুকনো চেহারার কি অদ্ভুত বৈসাদৃশ্য। পাতলা পাতলা হাত, বড় বড় ধূসর চোখ, আধ পুরনো মেজে ঘষা ব্রাশের মতো খোঁচা খোঁচা এক মাথা, ধূসর চুল কাপড়, চুপ্রশুদ্ধ। ওর ওজন 132 পাউন্ড। ওরকম ছোটখাটো 63 বছরের জীর্ণ শরীরের একজন হলুদ মুখা মানুষের কথা মনে মনে ভাবলেই অ্যালান কোয়াটারমেইনের চেহারার একটা ধারণা পেয়ে যাবেন। অধিকাংশ লোক তাকে জানে শিকারী কোয়াটারমেইন বলে। আদিবাসীরা ডাকে মাকুমাজার নামে। গুড আমাদের মতো কারো নয়। বেটে, ময়লা, ভীষণ শক্তিশালী শরীর। শক্তিশালী নয়, এটা আমি পুরনো গুডের চেহারার বর্ণনা দিয়েছি। ইদানিং অত্যন্ত বিশ্রীভাবে মোটা হয়ে যাচ্ছে সে, স্যার হেনরি বলেছেন। অলসভাবে বসে থেকে থেকে আর মাত্রা অতিরিক্ত খেয়েই তার এই অবস্থা। বাস্তব ব্যাপারটা অস্বীকার করতে না পারলেও তার এই মন্তব্য গুডের মোটেই পছন্দ হয়নি। কিছুক্ষণ বসে থাকলাম আমরা। তারপর আমি উঠে গিয়ে খুঁজ পেতে একটা দেশলাই বের করে জেলে দিলাম টেবিলের উপরের বাতিটা। তারপর ওই স্ক্যানিং এর কাবার্ড খুলে বের করলাম 1 বোতল হুইস্কি, কয়েকটা পানপাত্র আর পানি। এসব টুকিটাকি কাজ আমি নিজেই করতে পছন্দ করি। সবসময় হাতের কাছে কেউ থাকলে নিজেকে 1.5 বছরের শিশু মনে হয়। এসব করার সময় একটা কথা বললেন না কার্টিস বা গুড। তারা যেন অনুভব করছেন কথা বললে কোনো লাভ হবে না আমার, বরং তাদের উপস্থিতি আর নীরব সহানুভূতি আমাকে শান্তি দিতে পারে। সত্যি কথা বলতে কি, গভীর দুঃখের সময় আরেকজনের সান্নিধ্যই আমাদের সান্ত্বনা দেয়, কথা নয়। কথা বরং অধিকাংশ সময় বিরক্তির উৎপাদন করে। ভয়ঙ্কর ঝড়ের সময় বন্য প্রাণীরাও একত্রিত হয়, কিন্তু ডাকাডাকি করে না। বসে বসে ধুম হুইস্কি পান করলেন। আমি আগুনের পাশে দাঁড়িয়ে ধূমপান করতে করতে তাকিয়ে রইলাম তাদের দিকে। শেষমেশ আমি নীরবতা ভঙ্গ করলাম। বলুন তো, বললাম আমি, কতদিন হলো আমরা কুকুয়ানা ল্যান্ড থেকে ফিরেছি? 3 বছর, বলল গুড। কিন্তু এ কথা কেন? কারণ সভ্যতার মাঝে যথেষ্ট সময় কাটিয়েছি, তাই।
আবার আমি ফিরে যাচ্ছি ভেল্টে। মাথাটা আর্ম চেয়ারে এলিয়ে দিয়ে হু হু করে হেসে উঠলেন স্যার হেনরি। এ তো ভারী অদ্ভুত, বললেন তিনি, তাই না গুড? এক চোখে স্থায়ীভাবে লাগানো কাঁচটার ভেতর দিয়ে আমার দিকে তাকিয়ে রহস্যময় হাসি হাসল গুড। বলল, হ্যাঁ, অদ্ভুত, সত্যি ভারী অদ্ভুত। আমি তো কিছু বুঝতে পারছি না। পর্যায়ক্রমে দুজনের দিকে তাকিয়ে বললাম আমি। রহস্য আমার ভালো লাগে না। বুঝতে পারেননি? বললেন স্যার হেনরি। বেশ, তাহলে শুনুন, এখানে আসার সময় গুডের সাথে একটা কথা হয় আমার। গুডের সাথে থাকলে তো কথা হতেই পারে, ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বললাম আমি, কারণ গুড বক বক করতে ভালোবাসে। তো কি বিষয়ে কথা হলো সেটা জানি। আপনার কি মনে হয়? জানতে চাইলেন স্যার হেনরি। মাথা নাড়লাম আমি। গুড কি বলেছে সেটা আমি কেমন করে জানব? ওর গল্পের অন্ত নেই। ছোট্ট একটা প্ল্যান করেছে আমি, তা হলো আপনি রাজি থাকলে সবকিছু বাধাচাঁদা করে নতুন কোনো অভিযানে আমরা বেরিয়ে পড়তে পারি আফ্রিকার উদ্দেশ্যে। এই কথা শুনে লাফিয়ে উঠলাম আমি। বললাম, এই কথা আপনি কিছুতেই বলেননি। বলেছি, ওই কথাই আমি বলেছি, গুডও বলেছে, তাই না গুড? হ্যাঁ, আপনার চেয়ে বোধহয় একটু বেশি বলেছি, জবাব দিল গুড। শুনুন, ভীষণ উৎসাহ নিয়ে বলতে লাগলেন স্যার হেনরি, হাত পা গুটিয়ে স্কোয়ারের অভিনয় করতে করতে আমি ক্লান্ত। তাছাড়া এদেশে তো স্কোয়ারের অভাব নেই। তাই গত 1 বছর ধরে বিপদের গন্ধ পাওয়া বুড়ো হাতির মতো চঞ্চল হয়ে উঠেছি আমি। সবসময় ভেবেছি কুকুয়ানাল্যান্ড, গন্ডোল আর সলোমনের গুপ্তধনের কথা। অজানা কিসের তৃষ্ণায় যেন ভেতরটা আকুল হয়ে উঠেছে। তিতির আর ফেজেন্ট মেরে মেরে বিরক্তি ধরে গেছে আমার। এবার বড় কিছু মারার দরকার। একবার যে ব্র্যান্ডির স্বাদ পেয়েছে, তার কি আর দুধ ভালো লাগে? কুকুয়াল্যান্ডে যে 1টা বছর কাটিয়েছি আমরা, তার তুলনা হয় না। কোথাও যাবার জন্যে সত্যি অস্থির হয়ে উঠেছি আমি। হ্যাঁ, যাবই কোথাও। একটু থেমে আবার বলে চললেন তিনি, আর যাবই না বা কেন? বাবা মা স্ত্রী সন্তানের কোনো পিছুটান নেই আমার। যদি কিছু ঘটেও যায়, ব্যারোনেটের উত্তরাধিকার পাবে আমার ভাই জর্জ আর তার ছেলে। সুতরাং আমার তো এখানে কিছু করার নেই। আহ, শান্তির শ্বাস ছাড়লাম আমি। সবসময় ভেবেছি কখনো না কখনো এরকম কথা আপনার মনে হবেই, কিন্তু বলো দেখি গুড, তুমি কি কারণে অভিযানে বের হতে পড়তে চাও? কারণ আছে, গম্ভীর হয়ে বলল গুড। কারণ ছাড়া কোনো কাজ করি না আমি। তবে সে কারণ কোনো মেয়ে নয়। আর মেয়েই যদি কারণ হয়, তাহলে 1টা 2টো মেয়ে নয়, অনেক। ওর কথার কোনো মাথামুন্ডু খুঁজে পেলাম না। বললাম, ঠিক কি বলতে চাও বলো তো? এইসব একান্ত ব্যক্তিগত ব্যাপার অবশ্য বলা উচিত নয়, তবুও নেহাত যখন ছাড়বেই না, তো শোনো, ভীষণ মোটা হয়ে যাচ্ছে আমি। চুপ করো গুড, বললেন স্যার হেনরি। এবার বলুন দেখি কোয়ার্টারম্যান, কোথায় যেতে চান আপনি? জবাব দেওয়ার আগে নিভে যাওয়া পাইপটা আবার ধরিয়ে নিলেন। আপনারা কখনো মাউন্ট কেনিয়ার নাম শুনেছেন? বললাম আমি। কোনোদিনও না, জবাব দিল গুড। লামো দ্বীপের কথা শুনেছেন কখনো? আবার বললাম আমি। না। আচ্ছা আচ্ছা, দাঁড়াও তো, জায়গাটা কি জাঞ্জিবারের 300 মাইল উত্তরের কোথাও? হ্যাঁ, এখন শোনো, ওখানে যেতে চাই আমি, অর্থাৎ লামো হয়ে 250 মাইল ভেতরের মাউন্ট কেনিয়া, সেখান থেকে আরো 200 মাইল সামনের মাউন্ট লোকাকিসেরা, যার উপরে আমার জানা মতে কোনো সাদা মানুষের পা পড়েনি। ভালো ভালো যদি ওই পর্যন্ত পৌঁছতে পারি, তাহলে সোজা ঢুকে যাব আরো ভেতর দিকে। এবার বলুন, কেমন লাগলো আমার প্ল্যান? হে তো বিরাট ব্যাপার, চিন্তিত স্বরে বললেন স্যার হেনরি। ঠিক বলেছেন, জবাব দিলাম আমি। বিরাট ব্যাপারই, কিন্তু আমার তো মনে হয় ছোট কোনো কিছু আমাদের 3জনের জন্য নয়। একেবারে নতুন বিরাট কোনো পরিবর্তনই আমরা আশা করি। সারাটা জীবন ওই অঞ্চলটায় যেতে চেয়েছি আমি। মরার আগে যাবই একবার।
হ্যারির মৃত্যুতে সভ্যজগতের সাথে শেষ সম্পর্কটুকু ছিন্ন হয়েছে আমার, তাই আবার ফিরে যেতে চাই বুনো আদিবাসীদের মাঝে। এখন আরেকটা কথা আপনাদের আমি বলতে চাই। অনেকদিন থেকে একটা গুজব আমার কানে এসেছে যে ওখানে কোথাও নাকি বাস করে সম্ভ্রান্ত একটা শ্বেতাঙ্গ জাতি। আমি পরীক্ষা করে দেখতে চাই কথাটা সত্যি কিনা। আপনারা যদি আমার সাথে যান তার চেয়ে খুশির আর কিছুই হতে পারে না, কিন্তু যদি না যান একাই যাব আমি আপনার সাথে যাচ্ছি, যদিও ওই শ্বেতাঙ্গ জাতির কথা আমি ঠিক বিশ্বাস করি না। উঠে এসে আমার কাঁধে একটা হাত রেখে বললেন স্যার হেনরি। আমিও, মন্তব্য করল গুড। এখনই ট্রেনিং শুরু করে দিচ্ছি, চলো রওনা দেয়া যাক তোমার মাউন্ট কেনিয়ার আর নাম উচ্চারণ না করা যায় এমন সব জায়গার উদ্দেশ্যে। খোঁজ করে দেখা যাক শ্বেতাঙ্গ একটা জাতির, যেটা আসলে নেই। আমার কাছে সবই সমান। কবে রওনা দিতে চান জানতে চাইলেন স্যার হেনরি। আগামী সপ্তাহের এই দিনটিতে, জবাব দিলাম আমি। ব্রিটিশ ইন্ডিয়ার স্টিমবোটে করে। আর আর কোনো জিনিসের কথা না শুনলে সেটাকে উড়িয়ে দিও না, গুড। সলোমনের গুপ্তধনের কথাটা মনে রেখো। আমাদের আলোচনার পর 14 সপ্তাহের মতো কেটে গেছে। নানা বাকবিতণ্ডার পর স্থির হয়েছে জাঞ্জিবারের 100 মাইল দূরের মুম্বাসার বদলে তানা নদীর মুখের কাছ থেকে আমরা রওনা দেব মাউন্ট কেনিয়ার উদ্দেশ্যে। এডেন স্টিমারে এক জার্মান বণিকের সাথে আলোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে আমরা। জীবনে এত নোংরা জার্মান আর কখনো দেখিনি। তবে লোকটা ভালো, অনেক মূল্যবান তথ্য দিল আমাদের। লামো বলল সে, আপনারা লামোতে যাচ্ছেন? ওহ, চমৎকার জায়গা। গোলকার মুখটা ঘুরিয়ে মৃদু উল্লাসে হেসে উঠল সে। 1.5 বছর আমি ওখানে ছিলাম, তার মধ্যে একটা দিনও স্বাদ বদলায়নি, একদিনও না। যথাসময়ে দ্বীপটায় পৌঁছালাম আমরা। তারপর যাবতীয় অস্থাবর সম্পত্তি সহ নেমে কোনো বুদ্ধি না পেয়ে সোজা গিয়ে উঠলাম মহামান্য রানীর কনসাল অফিসে। সেখানে অবশ্য সাদর অভ্যর্থনাই করা হলো আমাদের। লামো একটা অদ্ভুত জায়গা, কিন্তু সবকিছু ছাপিয়ে দুটো কথা মনে আছে। তা হলো এখানকার অপরিচ্ছন্নতা আর দুর্গন্ধ। শেষেরটা তো ছিল রীতিমতো ভয়ঙ্কর। কনসুলেটের ঠিক নিচেই সৈকত, অবশ্য কর্দামাক্ত কোনো তীরকে যদি সৈকত বলা যায়। ভাটার সময় জায়গাটা হয়ে যায় শূন্য, তখন ওটাকে ব্যবহার করা হয় শহরের যাবতীয় নোংরা আর আবর্জনার গুদাম হিসেবে। এছাড়া মেয়েরা নারিকেল পুঁতে রাখে কাদার মধ্যে, বাইরের অংশটা পচে না যাওয়া পর্যন্ত রেখে দেয়া হয় নারিকেলগুলো। তারপর সেগুলোর আঁশ দিয়ে তৈরি হয় মাদুর এবং অন্যান্য নানান ধরনের সামগ্রী। যেহেতু বংশ পরম্পরায় একই প্রক্রিয়া চলে এসেছে, সেহেতু সৈকতের চেহারাটা বর্ণনা না করে কল্পনা করে নেওয়াটাই ভালো। জীবনে নানা রকম দুর্গন্ধের সংস্পর্শে আমি এসেছি, কিন্তু চাঁদনি রাতে সহৃদয় কনসুল সাহেবের ছাদে বসে সৈকত থেকে ভেসে আসা যে দুর্গন্ধ পেয়েছি তার তুলনায় সব নস্যি। লামোর মানুষেরা যে প্রায় জ্বরে ভোগে, এতে আশ্চর্য হবার কিছু নেই। এসবের বাইরে লামোর একটা অদ্ভুত আকর্ষণ আছে বটে, কিন্তু সেটা ছুটে যেতে বেশি সময় লাগে না। তো কোথায় রওনা দিয়েছেন আপনারা? ডিনারের পর পাইপ টানতে বসলে জানতে চাইলেন সহৃদয় কনসাল। প্রথমে মাউন্ট কেনিয়া, তারপর মাউন্ট লেকাকিসেরা, জবাব দিলেন স্যার হেনরি। কোয়ার্টারমেন কোথায় যেন গল্প শুনেছেন, মাউন্ট লেকাকিসেরার ওপারের অজানা অঞ্চলে একটা শ্বেতাঙ্গ জাতি আছে। কৌতূহলী হয়ে উঠলেন কনসাল। বললেন, এরকম একটা গল্প তিনিও শুনেছেন। কি গল্প শুনেছেন জানতে চাইলাম আমি। না না, তেমন কিছু নয়। একটা স্কচ মিশনারি ম্যাকেঞ্জি চিঠিতে যেটুকু জেনেছি, টানা নদীর একেবারে উজানে তার কর্মস্থল, দ্য হাইল্যান্ডস। চিঠিতেও বিশেষ কিছু লেখেননি তিনি। চিঠিটা আপনার কাছে আছে? বললাম আমি। না, ওটা নষ্ট করে ফেলেছি, তবে চিঠির কথাগুলো স্পষ্ট মনে আছে। একদিন ম্যাকেঞ্জির কর্মস্থলে আসে একজন মানুষ, জানায় মাউন্ট লেকাকিসারের উপরে গিয়েছিল। আমার জানা মতে
ওদিকে কোনো সাদা মানুষের পা পড়েনি। যাই হোক, মাউন্ট লেখাকিসেরার ওপাশে মাস 2 চলার পর লেগা নামের একটা হ্রদের দেখা পায় সে। সেখান থেকে সে যেতে থাকে উত্তর পূর্ব দিকে। 1 মাস ধরে মরুভূমি, কাটা ভর্তি বনাঞ্চল, বড় বড় পাহাড় অতিক্রম করে যাবার পর একটা দেশে গিয়ে পৌঁছায়। সেখানকার মানুষ নাকি সাদা, বাস করে পাথরের তৈরি ঘরবাড়িতে। চমৎকার অতিথেয়তার মাঝে কিছুদিন কাটানোর পর সেখানকার পুরোহিতেরা রুটিয়ে দেয় সে শয়তান। তখন জনসাধারণ তাকে তাড়িয়ে দেয়। 8 মাস ধরে দুর্গম পথ পেরোনোর পর সে যখন ম্যাকেঞ্জির কাছে গিয়ে পৌঁছায়, তখন তার একেবারে মুমূর্ষু অবস্থা। ব্যাস, এতটুকুই জানি আমি। আমার বিশ্বাস লোকটা মিথ্যে কথা বলেছে। আপনারা যদি আরও কিছু জানতে চান, তাহলে আপনাদের উচিত হবে ম্যাকেঞ্জির সাথে দেখা করা। স্যার হেনরি ও আমি পরস্পরের দিকে তাকালাম। আমি ভাবছি মিস্টার ম্যাকেঞ্জি ওখানেই যাব, বললাম আমি। আপনাদের পক্ষে সেটাই সবচেয়ে ভালো হবে, বললেন কনসাল। তবে অত্যন্ত বিপজ্জনক একটা অভিযানে যাচ্ছেন আপনারা। শুনেছি ওদিকে মাসাইরা আছে, নিশ্চয়ই জানেন। খুব সুবিধের জিনিস নয় ওরা। ব্যক্তিগত কাজ করে দেওয়ার জন্য বাছাই কিছু লোক নেওয়া দরকার আপনাদের। গ্রামে গ্রামে গিয়ে কিছু বেয়ারাও জোগাড় করে নেবেন। এতে করে হয়তো ঝামেলার চূড়ান্ত হবে, তবে সব মিলিয়ে ক্যারাভ্যানের চেয়ে অনেক কম খরচ পড়বে এতে। এগোনোর ব্যাপারেও অনেক সুবিধাজনক অবস্থানে থাকবেন। তাছাড়া পরিত্যক্ত হবার ভয়ও অনেক কম থাকবে। সৌভাগ্যক্রমে তখন লামুতে একদল ওয়াকওয়াফি আসকারি সৈন্য ছিল। ওয়াকওয়াফিরা মাসাই এবং ওয়াটাভেটা সংকর একটা জাতি। জুলুদের বেশ কিছু সুগুণাবলী এদের মধ্যে আছে। এরা খুব ভালো শিকারী। জাটসন নামের এক ইংরেজের সাথে বিরাট একটা অভিযান সেরে মাত্র কিছুদিন হলো ফিরে এসেছেন ওরা। লামুর 150 মাইল ভাটির মোম্বাসা থেকে রওনা দিয়েছিলেন জাটসন। কিলিমানজারের চারপাশ ঘুরে ফিরতি যাত্রায় জ্বরের কবলে পড়ে তিনি যখন মারা গেলেন, মোম্বাসা তখন আর মাত্র 1 দিনের পথ। ভাবতে কষ্ট হয় যে অভিযানের যাবতীয় দুর্দশা সহ্য করার পর নিরাপদ স্থান যখন আর মাত্র কয়েক ঘন্টার পথ, তখনই মারা গেলেন তিনি। কিন্তু যা হবার তাই হয়েছে। এ নিয়ে চিন্তা করে আর কি লাভ? দলে শিকারীরা তাকে কবর দিয়ে একটা ডাউয়ে চড়ে লামুতে এসেছে। কনসাল বললেন, আমাদের উচিত এদের ভাড়া করার চেষ্টা করা। সুতরাং পরদিন সকালে একজন দুভাষীর সাথে নিয়ে আমরা চললাম দলটির সাথে কথা বলতে। যথাসময়ে শহরের প্রান্তে মাটির একটা কুঁড়ে ঘরে তাদের দেখা পেলাম আমরা। 3 জন বসে আছে কুঁড়ে ঘরের বাইরে। সরল, মোটামুটি সভ্য চেহারার মানুষ। খুব সাবধানে আমাদের এখানে আসার কারণ খুলে বললাম। ওরা বলল, আমরা যা চাইছি তা হতে পারে না। দীর্ঘ পথশ্রমে ওরা অত্যন্ত ক্লান্ত, তাছাড়া মনটাও ভার হয়ে আছে প্রভুকে হারিয়ে। তাই এখন বাড়ি ফিরে গিয়ে কিছুদিন বিশ্রাম নিতে চায়। কিছুটা হতাশ হয়ে জানতে চাইলাম, ওদের দলের বাকি 3 জন কোথায়? আমরা তো 6 জনের কথা শুনে এসেছি। একজন বলল, ওরা ঘুমোচ্ছে। ঘুমে ওদের চোখের পাতা ভারী হয়ে আছে, দুঃখের হৃদয় ভারী হয়ে আছে সীসার মতো। আর মনের এ অবস্থায় ঘুমোনোই ভালো, কারণ ঘুমোলে সব ভুলে থাকা যায়। কিন্তু ওদের না জাগিয়ে তো আমাদের উপায় নেই। ওই সময়ে হাই তুলতে তুলতে কুঁড়ে ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো 3 জন। প্রথম 2 জন ইতিমধ্যে আমাদের দেখা 3 জনের মতোই, কিন্তু তৃতীয় লোকটার দিকে চোখ পড়তেই ভেতরটা লাফিয়ে উঠল আমার। প্রায় 6 ফুট 3 ইঞ্চ লম্বা, কিন্তু শুকনো চেহারার একটা লোক। অঙ্গ প্রত্যঙ্গগুলো তারের মতো শক্ত। প্রথম নজরে পরিষ্কার বুঝতে পারলাম এ ওয়াকওয়াফি নয়, খাঁটি জুলু। হাই তোলার সময় একটা হাত উঠে ডেকে নিয়েছে মুখটা। তবু কপালে 3 কোনা বড় গর্তটা দেখে বুঝতে অসুবিধা হলো না এ একজন কেশলা বা বালাধারী মানুষ। এক ধরনের কালো আঠার সাথে চুল মিলিয়ে তৈরি হয় বালাটা। একটা নির্দিষ্ট বয়স ও সম্মানের অধিকারী হলে বা যথেষ্ট পরিমাণে বউ থাকলে জুলুদের এই বালা দেয়া হয়। বালাধারী জুলুর বয়স 35 কি তার বেশি হলেও তাকে বালকই মনে করা হয়। হাতটা সরাতেই দেখা গেল শক্তিশালী,
কৌতুকপূর্ণ একটা মুখ, তাতে ধূসর ছোপ লাগা খাটো খাটো পশমের মতো কোকড়ানো দাড়ি আর বাজ পাখির মতো তীক্ষ্ণ একজোড়া বাদামি চোখ। মুহূর্তের মধ্যে চিনতে পারলাম লোকটাকে। কেমন আছো আমস্লোপোগাস? জুলু ভাষায় আস্তে করে বললাম আমি। এই লম্বা লোকটার সম্বন্ধে অনেক গল্প চালু আছে জুলুল্যান্ডে। কাঠঠোকরা নামেই ও সর্বাধিক পরিচিত, তবে কেউ কেউ বলে কসাই। আমার কথা কানে যাবার সাথে সাথে ভীষণ বিস্ময়ে হাতে ধরা কুড়ালটা প্রায় পড়ে যাবার উপক্রম হল তার। পর মুহূর্তে আমাকে চিনতে পেরে অভিবাদন করল সে। সর্দার, শুরু করল সে। পুরনো সর্দার, বাবা, মাকুমাজান, ঝানু শিকারী, হাতির খুনি, সিংহের জম, চালাক, সতর্ক, সাহসী, চটপটে, যারগুলি কখনো ব্যর্থ হয় না। একবার কারো হাত ধরলে সে আর মারার আগ পর্যন্ত ছাড়ে না। অর্থাৎ প্রকৃত বন্ধু। সর্দার, বাবা, আমাদের লোকেরা ঠিকই বলে যে পাহাড়ের সাথে পাহাড়ের দেখা কোনোদিনই হবে না, কিন্তু দিন শেষে বা অন্য কখনো একজন মানুষের সাথে আরেকজন মানুষের দেখা হবেই। কত বছর আগে দেখা হয়েছিল আমাদের, অথচ দেখো এই বদ গন্ধওয়ালা জায়গাটা আবার ফিরে পেলাম আমরা বন্ধু মাকুমাজানকে। সন্দেহের কোনো অবকাশ নেই। বুড়ো শেয়ালের চুল কিছুটা ধূসর হলেও চোখ এখনো তীক্ষ্ণ আছে, দাঁতও কি নেই যথেষ্ট ধারালো। মাকুমাজান, মনে পড়ে তেরে আসা মোষ্টার চোখে কিভাবে গুলি ঢুকিয়ে দিয়েছিলেন? মনে পড়ে? প্রথমটায় আমি কিছুই বললাম না, কারণ লক্ষ্য করেছি আমার সম্বন্ধে ওর কৌতূহল প্রভাব ফেলেছে মাছ ওয়াকওয়াফির উপর। কিন্তু এখন ওকে থামানো দরকার। জুলুদের যাবতীয় অভ্যাসের মধ্যে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি ওদের এই মাত্রা অতিরিক্ত প্রশংসা। ওরা ওটাকে বলে বুঙ্গারিং। চুপ, বললাম আমি। আমার সাথে এতদিন দেখা না হওয়ায় কি সমস্ত কথা পেটের মধ্যে জড়ো হয়েছিল যে হুড় হুড় করে বেরিয়ে আসছে? কিন্তু তোমাকে তো জুলুল্যান্ডে সর্দার হয়ে থাকতে দেখেছি। এখানে কি করছো এদের সাথে? তোমার দেশ ছেড়ে এদের সাথে জুটলেই বা কিভাবে? সাদা গন্ডারের খড়ক দিয়ে তৈরি চমৎকার হাতলওয়ালা কুড়ালটা ওর উপর দিলেও আমস্লোপোগাস। মুখটা হিংস্র বিষণ্ণ হয়ে উঠল ওর। বাবা, জবাব দিল সে, তোমাকে আমার কিছু বলার আছে, কিন্তু সেই কথা তো এই আমফাগুজানাদের নিচ জাতের লোক সামনে বলা যায় না। ওয়াকওয়াফি আসকারীদের দিকে তাকালো সে। এই কথা শুধু তোমাকে বলা যায় বাবা, আমি কেবল বলতে পারি। মুখটা আবার কঠোর হয়ে উঠল ওর। একটা মেয়ে বিশ্বাসঘাতকতা করে আমাকে প্রায় মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। লজ্জায় মাথা কেটে গেছে আমার। গুলমুখ একটা মেয়ে, আমার নিজের বউ। যারা আমাকে মারতে এসেছিল তাদের হাত থেকে কোনো মতে বেঁচে যাই। 3 বার আমার কুড়ালটা ইনকোসি কাজ চালায় আমি। বাবা নিশ্চয় খেয়াল আছে ওটার কথা। একবার ডানে, একবার বায়ে, একবার সামনে। ব্যাস, 3 জন শেষ। তারপর দৌড় শুরু করলাম। বাবা তো জানে বুড়ো হলো এখনো শাসাবীর, আফ্রিকার অন্যতম দ্রুতগতি সম্পন্ন এক জাতের এন্টিলোপ। শাসাবীর মতো দৌড়াতে পারি আমি। একবার কারো সামনে চলে গেলে সে আমার নাগাল পায় না। তো ছুটে চললাম আমি। শিকারী কুকুরের মতো শব্দ করতে করতে পেছনে পেছনে আসতে লাগলো মৃত্যুদূতেরা। আমার ক্রালের পাশ দিয়ে ছোটার সময় দেখি ঝর্ণাতে পানি ভরতে গেছে বিশ্বাসঘাতিনী। মৃত্যুর ছায়ার মতো ওর পিছনে গিয়ে দাঁড়ালাম। এক কূপে ঘাট থেকে নামিয়ে দিলাম মাথাটা। তারপর ছুটে চললাম উত্তরে। 3 মাস ধরে ছুটলাম আমি, জানি না কোথায় যাচ্ছি। শেষমেশ দেখা হলো এই দলটার সাথে। শ্বেতাঙ্গ একজন শিকারীর সাথে অভিযানে গিয়েছিল ওরা। শিকারীটি মারা গেছে। সাথে করে কিছুই আনতে পারিনি। মহারাজা চাকার রক্ত যার ধমনীতে বইছে সে ছিল কুড়ালধারী যোদ্ধাদের সর্দার, নৌকো মা বাক্কাসি সৈন্যদের সেনাপতি। আজ সে ভবঘুরে, বাস করার মতো একটা ক্রালও তার নেই। এই কুড়ালটা ছাড়া কিছুই আনতে পারিনি আমি, যেটার অধিকারে একদিন শাসন করেছে কুড়ালধারী যোদ্ধাদের। আমার গবাদি পশুগুলো ভাগ করে নিয়েছে তারা, লুটে নিয়েছে বউগুলোকে। নিজের সন্তানও আমাকে আর চিনতে পারবে না। তবু এই কুড়াল দিয়েই মাথার উপর দিয়ে বউ করে এক পাক ঘুরিয়ে আনলো সে ভয়ঙ্কর অস্ত্রটা। ভাগ্য গড়ে নেব আমি। ব্যাস, এই হলো আমার গল্প।
ওর দিকে তাকিয়ে মাথা ঝাঁকালাম আমি। বললাম, আমস্লোপোগাস, তোমাকে আমি আগে থেকে চিনি। উচ্চাসা আর রক্তের নেশা তোমার চিরদিনই প্রবল। উচ্চাসাই নিশ্চয় শেষমেশ তোমার পতন ডেকে এনেছে। বেশ কয়েক বছর আগে প্যান্ডার ছেলে কেটি ওয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র পাকিয়েছিলে। সে ব্যাপারে আমি তোমাকে সাবধান করেছিলাম। আমার নিষেধ শুনে বেঁচে গিয়েছিলে সে যাত্রায়। কিন্তু এবার যেহেতু আমি ছিলাম না, নিশ্চয়ই কুয়ো খড়েছ নিজের জন্যই, তাই না? যাক, যা হবার তা হয়ে গেছে। মরা গাছে পাতা ফুটাতে পারে কে? বা ফিরিয়ে আনতে পারে গত বছরের আলো? কে পারে বলা কথা ফিরিয়ে নিতে বা মৃত্যুকে করতে জীবিত? সময়ের গর্ভে একবার যা বিলীন হয়ে যায় তার কখনো ফিরে আসে না। ভোলা যাক তোমার গল্প। এখন শোনো আমস্লোপোগাস, তোমাকে আমি একজন বড় যোদ্ধা বলে জানি। এমনকি জুলুল্যান্ডে, যেখানে সবাই সাহসী, তোমাকে কসাই নামে ডাকা হয়। রাতে আগুনের চারপাশে বসে ওরা তোমার সাহস আর বীরত্বের গল্প করে। এখন আমার কথা শোনো। লম্বা ওই যে মানুষটা দেখছো, আমার বন্ধু। আঙ্গুল নির্দেশ করলাম স্যার হেনরির দিকে। উনিও তোমার মতো একজন বিরাট যোদ্ধা, ভীষণ শক্তিশালী। তোমাকে কাদের উপর দিয়ে ছুঁড়ে ফেলতে পারবেন। ওর নাম ইনকুবু। আর এই যে উজ্জ্বল চোখের গোল পেটওয়ালা সুন্দর মানুষটাকে দেখছো, ওর নাম বুগুয়ান। এও খুব ভালো মানুষ। এ এমন এক অদ্ভুত জাতের মানুষ যারা পানির উপরে ভাসমান ক্রালে জীবন কাটায়। এখন আমরা তিনজন বিরাট সাদা পাহাড়ের ডোঙ্গো এগোর মাউন্ট কেনিয়া পার হয়ে ওপাশের অজানা অঞ্চলে যাব। জানি না কি দেখতে পাবো। আমরা চলেছি শিকার করতে, নতুন জায়গা আবিষ্কার করতে, মোট কথা রোমাঞ্চের সন্ধানে। চুপচাপ বসে থেকে থেকে হাত পায়ে খিল ধরে গেছে আমাদের। তুমি কি আমাদের সাথে আসবে? আমাদের সাথে ভৃত্যদের শাসন করবে তুমি? তবে এই অভিযানে শেষ পর্যন্ত কি ঘটবে বলতে পারবো না। আগেও একবার আমরা তিনজন গিয়েছিলাম একটা অভিযানে। আমাদের সাথে ছিল তোমারই মতো একজন লোক, আম্বোপা। এখন সে বিরাট এক দেশের রাজা। এক এক দলে ৩,০০০ করে যোদ্ধা, এমনকি ২০টা দল তার নির্দেশ পালনের জন্য সর্বদা প্রস্তুত। তোমার ভাগ্যে এমন কিছু আছে কিনা জানি না, হয়তো আমাদের সবার জন্যেই ওত পেতে আছে মৃত্যু। ভাগ্যের হাতে নিজেকে সঁপে দিয়ে আমাদের সাথে আসবে নাকি ভয় পাচ্ছ আমস্লোপোগাস? হাসল বুড়ো সর্দার। তোমার সব ধারণা সঠিক নয় মাকুমাজান, বলল সে। ষড়যন্ত্র আমি করেছি সত্যি, কিন্তু শুধু উচ্চাশায় আমার পতন ঘটায়নি। এর জন্য দায়ী সুন্দরী একটা মেয়ে। কথাটা বলতেও লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। যাক সেসব কথা মাকুমাজান। তাহলে সত্যি আমরা আগেরকার দিনের মতো জুলোল্যান্ডে যাচ্ছে শিকার আর লড়াই করতে? যাব নিশ্চয়ই, নিশ্চয়ই যাব আমি। বাঁচে বা মরি পরোয়া করি না। বুড়ো বুড়ো হয়ে গেছে আমি, অথচ এখনো ভালো মতো লড়াই করা হলো না। তবু আমি যোদ্ধাদের ওস্তাদ। আমার দাগগুলো দেখো। বুকের চামড়া, পা ও বাহুর অসংখ্য কাটা ছেঁড়ার চিহ্নগুলোর দিকে ইশারা করল সে। মাথার এই ফুটোটা দেখেছ? মগজ বেরিয়ে আসছিল ওই দিন দিয়ে। তবু যে আক্রমণ করেছিল তাকে শেষ করে দিয়েছি। হাতাহাতি লড়াইয়ে আমি কতজনকে শেষ করেছি জানো মাকুমাজান? এখানে লেখা আছে তার কাহিনী। কুড়ালটার হাতরের সারি সারি খাজ একটা চিহ্নগুলো দেখালো সে। গুনে দেখো মাকুমাজান, ১০৩টে। তবু তো যাদের প্যাট চিরিনি বা আমার আগে অন্য কারো আঘাত লেগেছে তাদের হিসেব করিনি। চুপ করো। ধীরে ধীরে রক্তপাতের নেশা ওকে পেয়ে বসেছে দেখে বললাম আমি। একদম চুপ। এই জন্যই লোকে তোমাকে কসাই বলে। তোমার খুনের ইতিহাস শুনতে চাই না আমরা। যদি আমাদের সাথে যেতে চাও মনে রেখো, আত্মরক্ষার প্রয়োজন ছাড়া আমরা লড়াই করব না। এখন শোনো, আমাদের কিছু কাজের লোক দরকার। এরা একটু দূরে সরে বসা ওয়াকওয়াফিদের দিকে ইঙ্গিত করে বললাম। বলছে যাবে না। যাবে না? চিৎকার করে উঠল আমস্লোপোগাস। আমার বাবা যেতে বলেছে, তারপরও যাবে না? কোন কুত্তা তুই? প্রথম যে ওয়াকওয়াফিটার সাথে কথা বলেছিলাম এক লাফে তার উপর গিয়ে পড়ল সে। হাত ধরে হিট করে টেনে নিয়ে এলো আমাদের কাছে। তুই বলেছিস কুত্তা? আতঙ্কিত লোকটাকে ভীষণভাবে ঝাঁকাতে ঝাঁকাতে বলল সে। আরেকবার বল, গলাটা টিপে শেষ করে দিই তোকে।
ওর লম্বা লম্বা আঙ্গুলগুলো চেপে বসতে লাগলো ওয়াকওয়াফিটার গলায়। তোকে আর তোদের সাথে সবগুলোকে, তোর ভাইকে কতখানি সাহায্য করেছিলাম ভুলে গেছিস? না, আমরা সাদা মানুষের সাথে যাব, হাঁসফাঁস করতে করতে বলল ওয়াকওয়াফিটা। সাদা মানুষ? কপট ক্রোধে বলে উঠল আমস্লোপোগাস। অবশ্য সামান্য প্ররোচনাতেই এই ক্রোধ আসল রূপ ধারণ করতে পারে। কার কথা বলছিস জানিস কুত্তা? আমরা বড় সর্দারের সাথে যাব। হ্যাঁ, শান্ত স্বরে বলল আমস্লোপোগাস, হঠাৎ করে মুঠি শিথিল করতেই পিছন দিকে পড়ে গেল ওয়াকওয়াফিটা। আমি জানি, যাবি তোরা। মনে হচ্ছে সাথীদের উপর মানসিক প্রভাব বিস্তার করাটা একটা অদ্ভুত ক্ষমতা আছে আমস্লোপোগাসে, চিন্তিত স্বরে মন্তব্য করল গুড। যথাসময়ে লামু ছাড়লাম আমরা। 10 দিন পর পৌঁছালাম তানা নদীর ওপারে অবস্থিত চারা নামক একটা জায়গায়। ইতিমধ্যে একটা নগরীর ধ্বংসাবশেষ দেখেছি আমরা। এরকম বেশ কিছু নগরী ছড়িয়ে ছিটিয়ে আছে তীরের আশেপাশে। অজস্র মসজিদ, পাথরের বাড়ি ইত্যাদির চিহ্ন দেখে বোঝা যায় এসব এলাকায় একসময় জনবহুল ছিল। নগরীগুলো অত্যন্ত প্রাচীন। আমার বিশ্বাস হজরত মুসার আমলের, যখন এগুলো ভারত এবং অন্যান্য দেশের বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল। এখন আর তার কিছুই অবশিষ্ট নেই। কৃতদাস ব্যবসা এদের পতন ঘটিয়েছে। ফলে যে জায়গাটা একদিন প্রাচীন সভ্য পৃথিবীর বণিকদের আগমনে সরগম হয়ে থাকত, সেটা এখন সিংহদের দরবার। কৃতদাসদের বকবকানি আর কৌতূহলী নিলামকারীদের হাকডাকের বদলে ধ্বংসপ্রাপ্ত দরদালানগুলোতে এখন প্রতিধ্বনি হয় সিংহের ভয়াবহ গর্জন। জঞ্জালে ঢাকা একটা স্তূপের নিচে পাথরের দুটো সুন্দর দরজা আবিষ্কার করলাম আমরা। দরজার গায়ের কারুকাজগুলো এতই চমৎকার যে ভেবে আফসোস হলো এগুলো নিয়ে যাওয়ার কোনো উপায় নেই। নিঃসন্দেহে এগুলো একসময় ছিল প্রাসাদের প্রবেশদ্বার। শেষ, সব শেষ। প্রাণচঞ্চল একটা নগরীর অবস্থা হয়েছে ব্যাবিলন ও নিনেভের মতো। লন্ডন ও প্যারিসেরও একদিন এই অবস্থাই হবে। শেষ পর্যন্ত কিছুই আর টিকে থাকবে না। এই হলো প্রকৃতির অপ্রতিরোধ্য আইন। পুরুষ, মহিলা, সাম্রাজ্য, নগরী, সিংহাসন, ক্ষমতা, পাহাড় পর্বত, নদী, নদ, অতল সাগর, মহাশূন্য, সবকিছুই একটা দিন শেষ আছে। এরকম ধ্বংসপ্রাপ্ত পরিত্যক্ত প্রায় স্থানে এলে নীতিবাদী নাস্তিকেরা শাশ্বত গন্তব্য সম্বন্ধে ধারণা পেতে পারে। চারায় অতিরিক্ত মজুরির দাবি নিয়ে বেয়ারাদের সর্দারের সাথে আমাদের বেশ একটা ঝগড়া হয়ে গেল। শেষ পর্যন্ত আমাদের উপর মাসাই লেলিয়ে দেবে বলে শাসালো সে। ওই রাতেই অন্যান্য বেয়ারাদের সহ ওদের বইতে দেয়া প্রায় সমস্ত মোট চুরি করে পালালো বেটা। তবু ভাগ্য ভালো যে রাইফেল, গুলি বা আমাদের ব্যক্তিগত মালপত্রগুলো নিয়ে যায়নি। অবশ্য ভদ্রতা বসে যে রেখে গেছে তা নয়, জিনিসগুলো ওয়াকওয়াফিদের দায়িত্বে ছিল। যথেষ্ট শিক্ষা হলো ক্যারাভ্যান আর বেয়ারা সম্বন্ধে। এখন যাব কি করে? সমস্যার সমাধান করল গুড। এখানে পানি আছে, তানা নদীর দিকে ইঙ্গিত করে বলল সে। গতকাল ক্যানুয়ে চড়ে একদল আদিবাসীকে জলহস্তি শিকার করতে দেখেছি। মিস্টার ম্যাকেঞ্জির মিশনও তো তানা নদীর উজানেই, তাহলে ক্যানুয়ে করে বৈঠা মেরে যেতে অসুবিধাটা কোথায়? সাথে সাথে আদিবাসীদের কাছে ক্যানুর খোঁজ করতে লাগলাম এবং দিন তিনিকের মধ্যেও কিনে ফেললাম বরাদ্দ 2 ক্যানো। মালপত্র সহ একটায় 6 জন করে যেতে পারবে। ক্যানো দুটো কিনতে আমাদের অবশিষ্ট প্রায় সব কাপড় চোপড় ও আরও অনেক জিনিসপত্র ব্যয় করতে হলো। পরদিনই রওনা দেওয়া হলো। প্রথমটায় গুড, স্যার হেনরি আর 3 ওয়াকওয়াফি, দ্বিতীয়টায় আমি, আমস্লোপোগাস আর বাকি 2 ওয়াকওয়াফি। পথ স্রোতের ওজানে বলে এক কেন 4টে করে দাঁড় বাইতে হলো, অর্থাৎ গুড ছাড়া আমাদের সবাইকে খাটতে হলো সাজাপ্রাপ্ত কৃতদাসের মতো। গুড নেভির লোক, পানি তার রাজ্য। আমাদের উপরে খবরদারি করতে লাগলো সে। মাটির উপরে গুড একজন নম্র, ভদ্র, রসিক মানুষ, কিন্তু নৌকায় পা দেওয়ার সাথে সাথে সে একটা খাঁটি শয়তান। নৌ চালনা সংক্রান্ত সমস্ত কিছু তার মুখস্থ।
রণতরীর টর্পেডো ফিটিংস থেকে শুরু করে আফ্রিকান ক্যানোর দ্বার বাওয়া পর্যন্ত সমস্ত খুঁটিনাটি সে জানে, অথচ এসব ব্যাপারে আমরা প্রায় মূর্খ। শৃঙ্খলা সম্বন্ধে ধারণাও ওর অত্যন্ত কড়া। এক কথায় আমাদের সাথে ও জাত রয়্যাল নেভি অফিসারের মতো ব্যবহার করতে লাগলো, যেন এতদিন ধরে ওর সাথে যত তামাশা করেছি তার শোধ তুলে নিচ্ছে। তবে এত কিছুর পরেও স্বীকার করছি, কাজটা সে নিয়ন্ত্রণ করল প্রশংসনীয়ভাবে। দ্বিতীয় দিনে কেনতেই পাল খাটাতে সক্ষম হলো গুড, যদিও এতে করে আমাদের কষ্টের এক বিন্দু লাঘব হলো না। প্রচণ্ড স্রোতের কারণে দিনে 20 মাইলের বেশি এগোনো গেল না। উষাকালে দাঁড় বাইতে শুরু করি আমরা, থামি বেলা 10:30টায়। সূর্য তখন প্রচণ্ড তেতে উঠে। কেন তীরে নোঙ্গর করে সামান্য আহার সারি, তারপর 3টে পর্যন্ত হয় ঘুমোই, নয়তো কোনো বিনোদনে ব্যস্ত থাকি। তারপর আবার শুরু হয় দাঁড় বাওয়া, চলতে থাকে সন্ধ্যের 1 ঘন্টা আগ পর্যন্ত। অবশেষে সে রাতের মতো বিশ্রাম। সন্ধ্যায় তীরে নামার সাথে সাথে আজকারীদের নিয়ে কাটা ঝোপের সাহায্যে একটা খুপড়ি তৈরি করে ফেলে গুড, আর আলোর ব্যবস্থা দেখে। স্যার হেনরি ও আমস্লোপগাসকে নিয়ে আমি যাই রান্নার জন্য শিকার কিছু করতে। টানার 2 তীরের অসংখ্য শিকার, ফলে সহজে শিকার মেলে। এক রাতে কম বয়সে একটা মাদি জিরাফ মারলেন স্যার হেনরি, যেটার মজ্জাযুক্ত হাড়গুলো ছিল খুবই সুস্বাদু। একজোড়া ওয়াটারবাক মারলাম আমি, আর মার্টিনি রাইফেল দিয়ে একদিন মোটা একটা এল্যান্ড মেরে আমস্লোপগাস তো আনন্দে 8 খানা, কারণ অধিকাংশ জুলোর মতোই সে রাইফেল শিকারী হিসেবে জঘন্য। স্বাদ বদলাবার জন্য মাঝে মাঝে শর্টগান দিয়ে গিনি ফাউল ও বুশ ব্রাস্টার্ড মারা হলো। এছাড়া ইয়েলো ফিশও ধরলাম আমরা। চমৎকার এই মাছগুলো টানা নদীতে ঝাঁকে ঝাঁকে আছে। আমার মনে হয় এরাই কুমিরের অন্যতম প্রধান খাদ্য। 3 দিন পর ঘটল এক অশুভ ঘটনা। রাতের মতো আড্ডা গাড়ার জন্য তীরের দিকে এগোচ্ছে আমরা। হঠাৎ চোখে পড়ল 40 গজেরও কম দূরে গোল একটা টিলের উপর দাঁড়িয়ে আছে একজন লোক। গভীর মনোযোগের সাথে লক্ষ্য করছে আমাদের। ব্যক্তিগতভাবে উপজাতিটার সাথে উঠা বসা না করলেও প্রথম নজরে বুঝতে পারলাম ও একজন মাসাই এলমোরান, ছোকরা যোদ্ধা। মনে যাও বা একটু সন্দেহ ছিল। আমাদের সাথে সবকটা ওয়াক অফি একসাথে আতঙ্কিত চিৎকার দিয়ে উঠল, মাসাই! বনযুদ্ধের সাজে কেমন লাগছে মাসাইটাকে। সারা জীবন বুনুদের সাথে আমার উঠা বসা, কিন্তু এরকম হিংস্র আর আতঙ্ক জাগানো চেহারা আগে কখনো দেখিনি। লম্বায় আমস্লোপগাছের মতোই হবে, শরীর ওর চেয়েও কিছুটা পাতলা, কিন্তু মুখটা একেবারে শয়তানের মতো। ডান হাতে প্রায় 5.5 ফুট লম্বা একটা বর্ষা, ওটা 3 ইঞ্চি চৌড়া, ফলাটাও 2.5 ফুট। বর্ষাটা হাতলের গোড়ায় 1 ফুটের চেয়েও বেশি লম্বা একটা লোহার গজাল। বাহাতে বিরাট একটা ডিম্বাকৃতি মোষের চামড়ার ঢাল, তার উপর বংশতালিকার মতো অদ্ভুত সব নকশা আঁকা। কাঁধ থেকে ঝুলছে বাজ পাখির পালক দিয়ে তৈরি বিরাট এক হাতাবিহীন কোট। গলার চারপাশে প্রায় 17 ফুট লম্বা, 1.5 ফুট চৌড়া, মাঝখানে রঙিন ডোরা কাটা সুতি কাপড়ের ফালি। এমনিতে তামাটে ছাগলের চামড়ার যে গাউনটা পরে, সেটা এখন আকলাভাবে কোমর থেকে ঝুলছে বেল্টের মতো। তার ডান পাশে কাঠের খাপে পোড়া একটা খাটো তরবারি ও বাম পাশে প্রকাণ্ড একটা নবাকেরি খোঁজা। তার সাজসজ্জার মধ্যে ওট পাখির পালক দিয়ে তৈরি মুকুটটাই সম্ভবত সবচেয়ে চমৎকার। পায়ের ডিমের সাথে বাঁধা নালের মতো কিছু প্যারেকের সাথে সংযুক্ত হয়ে আছে গোড়ালির চারপাশে কালো চুলের ঝালর। প্যারেকগুলোর থেকে আবারও ঝুলছে কালো বাস বানরের সুন্দর কালো চুলের গুচ্ছ। এরকম হলো মাসাই যোদ্ধাদের সাজসজ্জার বহর। এটা একটা দেখার বস্তু, প্রশংসার বস্তু। আমি অবশ্য প্রথম নজরেই ওদের সাজ পোশাক সম্বন্ধে জানতে পারিনি। কি করা যায় ভেবে ইতস্তত করছে আমরা। এমন সময় মাসাইটা আমাদের দিকে তার বর্ষাটা একবার ঝাঁকিয়ে ঘুরে নেমে গেল ওপাশের ঢাল বেয়ে। আরে, অন্য নৌকা থেকে বিস্ময়ের স্বরে বললেন স্যার হেনরি, সর্দারটা তো বাজে হুমকি দেয়নি, সত্যি মাসাই লেলেই দিয়েছে। এখন তীরে যাওয়াটা হবে কি? আমারও মনে হলো তীরে নামাটা মোটেই নিরাপদ হবে না, কিন্তু কেনতে রান্নার ব্যবস্থা নেই, কাঁচা খাওয়া যায় এমন কিছু খাবারও তো নেই সাথে। এ দেখছি মহা ঝামেলায় পড়া গেল।
শেষ পর্যন্ত আমস্লিপোকাস বলল, সে গিয়ে পরিস্থিতিটা বুঝে আসবে। সাপের মতো নিঃশব্দে বুকে হেঁটে ঝোপঝাড়ের মাঝে মিলিয়ে গেল সে। আধ ঘন্টা পর ফিরে বলল, কোনো মাসায় তার চোখে পড়েনি, তবে ব্যাটারা আস্তানা গেড়েছিল এমন একটা জায়গা সে দেখতে পেয়েছে। সব দিকে বিবেচনা করে তার মনে হয়েছে ঘণ্টাখানেক কি তারও আগে চলে গেছে মাসাইরা। আমাদের দিকে যেটা তাকিয়েছিল সে নিশ্চয়ই গেছে দলের অন্যান্যদের সংবাদটা জানাতে। সুতরাং নামলাম আমরা। একজনকে পাহারায় রেখে রান্নার জোগাড় যন্ত্র শুরু হলো। খাওয়া দাওয়া সেরে বিষয়টা নিয়ে গভীরভাবে চিন্তা করতে বসলাম আমরা। একজন মাসাইকে দেখে অবশ্য ভয় পাবার কিছু নেই। ও হয়তো অন্য উপজাতির উদ্দেশ্যে হত্যা ও লুণ্ঠন অভিযানে বেরিয়ে পড়া একটা দলের একজন সদস্য মাত্র। কিন্তু ক্যারাভ্যান সর্দারের শাসানি বা আমাদের উদ্দেশ্যে মাসাইটার বর্ষা আস্ফালন কোনোটাই শুভ লক্ষণ নয়। মনে হচ্ছে দলটা বুঝে আমাদের পিছু নিয়েছে, এখন উপযুক্ত সময় খুঁজছে আক্রমণের। যদি তাই হয়, দুটো করণীয় আছে আমাদের। হয় অভিযান চালিয়ে যেতে হবে, নয়তো ফিরে যেতে হবে। ফেরার চিন্তাটা তাৎক্ষণিক বাতিল করা হলো, কারণ ফিরতি পথেও হয়তো লুকিয়ে আছে অনেক বিপদ। ঠিক হলো যে কোনো মূল্যে অভিযান চালিয়ে যাব আমরা। সেক্ষেত্রে তীরে ঘুমানোটা উচিত হবে না। কেনোতে উঠে নদীর মাঝখানে গিয়ে নোঙ্গর ফেললাম আমরা। নারিকেলের আঁশের দড়ি দিয়ে বড় বড় পাথর বেঁধে তৈরি হলো নোঙ্গর। অন্যান্যদের অসুবিধা না হলেও মশার কামড়ের সাথে বর্তমান পরিস্থিতির উত্তেজনাযুক্ত হওয়ায় আমার ঘুম হলো না। ধূমপান করতে করতে নানা রকম ভাবনা জাগলেও মনে, বিশেষ করে কিভাবে মাসাইগুলোকে এড়ানো যায়। চমৎকার চাঁদ ভাসছে আকাশে, মশার কামড়ে জ্বর হতে পারে, এদিকে ক্যানোর ভেতরে বাধ্যতামূলকভাবে উবু হয়ে বসে থেকে থেকে ডান পায়ে ধরেছে খিল। ভীষণ বোটকা গন্ধ আসছে পাশের ঘুমন্ত ওয়াক পাফিটার গা থেকে। এতদ সত্ত্বেও রাতটা উপভোগ করতে লাগলাম আমি। পানির উপরে খেলা করছে চাঁদের আলো। আমাদের পাশ দিয়ে সাগরের দিকে ক্রমাগত ছুটে চলছে স্রোত, কবরের দিকে ছুটে চলা মানুষের জীবনের মতো। যেখানে গাছের ছায়া নেই সেখানে গিয়ে রূপোর পাতের মতো ঝিকমিক করে উঠছে স্রোত। তীরের কাছটায় নিবিড় অনর অন্ধকার। নলখাগড়ার বনে উদাসী নৈশবায়ু ফেলছে বিষণ্ণ নিঃশ্বাস। আমাদের বাদিকে নদীর অন্য প্রান্তে গাছপালাবিহীন ছোট ছোট বালুচর। ওদিক থেকে অসংখ্য এন্টিলোপ ধীরে ধীরে এগিয়ে আসছে পানির কিনারায়। হঠাৎ শোনা গেল একটা প্রচণ্ড গর্জন। সাথে সাথে যে যে দিক দিকে পারে ছুটে পালালো এন্টিলোপের দল। একটু পরেই হেলতে দুলতে এলেন মহামান্য পশুরাজ। মাংস বোঝটা ভারী হয়ে গেছে, এখন একটু পানি দরকার। সিংহটা চলে যাবার পর গজ 50 তফাতে নর খাগড়ার মধ্যে একটা হুড়মুড় শব্দ উঠল। কয়েক মিনিট পরেই গজ 20 দূরে পানির উপরে ভেসে এলো বিশাল একটা কালো স্তূপ। নিঃশ্বাস ছাড়তে লাগলো ভোস ভোস শব্দ করে। জলহস্তির মাথা। নিঃশব্দে তুলে গেল মাথাটা। এবার ভেসে এলো মাত্র 5 গজ দূরে। ওর স্বস্তিকর কাছে এসে পড়েছে ওটা। এখন কেনোর ব্যাপারে কৌতূহল দেখালি সর্বনাশ। বিশাল মুখটা ফাঁক করে হাই তুলল সে। পরিষ্কার দেখতে পেলাম বড় বড় দাঁতগুলো। ইচ্ছে করলে এক কামড়েই আমাদের দুর্বল কেন গুঁড়ো করে দিতে পারে সে। একবার ভাবলাম একটা আটবোর বুলেট ঢুকিয়ে দিই ওর গায়ে। পরক্ষণে ভাবলাম নৌকার দিকে তেড়ে না আসা পর্যন্ত কিছু করব না। আগের মতোই আবার নিঃশব্দে তলিয়ে গেল জলহস্তিটা, আর উঠল না। ডান পাশের তীরের দিকে তাকাতেই মনে হলো গাছপালার ফাঁকে কালো মতো কি যেন একটা দেখতে পেলাম। আমার দৃষ্টিশক্তি খুবই তীক্ষ্ণ। কিছু একটা যে দেখেছি তাতে কোনো সন্দেহ নেই, তবে সেটা পাখি, পশু নাকি মানুষ ঠিক বলতে পারবো না। চাঁদের সামনে থেকে কালো একটা মেঘ সরে যাবার সাথে সাথে উধাও হয়ে গেল বস্তুটা। হঠাৎ স্তব্ধতা ভঙ্গ করে তার স্বরে চেঁচাতে লাগলো এক জাতের শিংওয়ালা পেঁচা। কিছুক্ষণ পর থেমে গেল সেটা। বাতাসের সাথে সাথে গাছ ও নল খাগড়ার মর্মর ধ্বনি ছাড়া চারদিক একেবারে নিস্তব্ধ। হঠাৎ কেন জানি নার্ভাস হয়ে পড়লাম। একটা আতঙ্ক পেয়ে বসলো আমাকে। কপালে বিন্দু বিন্দু ঘাম। তবু কাউকে জাগালাম না। অবস্থা ক্রমে খারাপ হতে লাগলো আমার। মুমূর্ষ মানুষের মতো স্থিমিত হয়ে আসতে লাগলো নারীর স্পন্দন। চুপচাপ শুয়ে থেকে মুখটা ফেরালাম আমস্লোপোগাস আর 2 ওয়াকওয়াফির দিকে। দূর থেকে একটা জলহস্তির পানি ছিটানোর ক্ষীণ শব্দ ভেসে আসছে।
আবার তীক্ষ্ণ চিৎকার দিয়ে উঠল পেঁচাটা। হৃদয় কাঁপানো সঙ্গীতের মতো গাছপালার ভেতর দিয়ে কেঁদে ফিরতে লাগলো বাতাস। মাথার উপরে কালো আকাশ, নিচে বয়ে চলছে কালো স্রোত, আর দুটোর মাঝখানে যেন সম্পূর্ণ নিঃসঙ্গ আমি আর মৃত্যু। হঠাৎ যেন শিরায় শিরায় জমাট বাঁধল রক্ত, থেমে গেল হৃৎপিণ্ড। আমরা কি সত্যি নড়ছি, নাকি এই শুধুই কল্পনা? পাশের কেনটার দিকে তাকালাম, নেই ওটা। আচমকা কালো একটা হাত জেগে উঠল কেনোর ধারে। এটা নিশ্চয়ই দুঃস্বপ্ন। পর মুহূর্তে শয়তানের মতো একটা মুখ ভেসে উঠল পানির উপরে। হঠাৎ এক পাশে গড়িয়ে গেল কেনোটা। ঝিলিক দিয়ে উঠল একটা ছুরি। আমার পাশেই ওয়াক অফিটার গলা চিরে বেরিয়ে এলো ভয়ঙ্কর চিৎকার, আর প্রায় সাথে সাথে গরম কি যেন ছিটকে এসে পড়ল আমার মুখের উপর। মুহূর্তের মধ্যে সম্মোহন কেটে গেল। কোনো দুঃস্বপ্ন আমি দেখিনি। সাঁতরে এসে কেন আক্রমণ করেছে মাসাই। ব্যস্ত হয়ে অস্ত্র খুঁজতে গিয়ে প্রথমেই হাত পড়ল আমস্লপো গাছের কোড়ালের উপর। চকিতে তুলে নিয়েই কোপ মারলাম। একটা হাতের কবজি একটু উপর থেকে নিচের অংশটা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। হাতের মালিক কিন্তু টু শব্দটাও করল না। ভূতের মতো এসেছিল সে, চলেও গেল ভূতের মতোই। পেছনে শুধু রেখে গেল রক্তাক্ত একটা হাত। বিরাট ছুরিটা তখনও সে হাতে ধরা, যেটা ভেদ করছে বেচারা ওয়াক ওয়াফিটার হৃৎপিণ্ড। ওই সময় একটা হইহুল্লা শুরু হলো। কল্পনা কিনা জানি না, মনে হলো ডান হাতি তীরে যেন অনেকগুলো কালো মাথা গিজগিজ করছে। দড়ি কেটে দেওয়ার সেদিকে চলছে কেনটা। মাসাই দড়িটা কেটেই দিয়েছে, এই উদ্দেশ্যে যে স্রোতের টানে কেনটা আপনা আপনি ভেসে যাবে ডান দিকে, যেখানে আমাদের বর্ষা সম্বোধন দেওয়ার জন্য অপেক্ষা করছে একদল মাসাই। নিজে একটা দাঁড় নিয়ে আরেকটাই দিলাম আমস্লপো গাছকে। বাদ বাকি আজকারিটায় এতই আতঙ্কিত হয়ে পড়েছে যে ওকে দিয়ে কোনো কাজ করানো যাবে না। নদীর মাঝখানে সরে যাবার জন্য প্রাণপণে দাঁড় বাইতে লাগলাম আমরা দুজনে। শেষ মতে কোনো মতে গিয়ে পৌঁছলাম অন্য কেনোটার কাছে। মাসাইটা ওদের আক্রমণ করেনি দেখে খুব ভালো লাগলো। ওটারও দড়ি কাটত মাসাইটা, কিন্তু অদম্য রক্ত তৃষ্ণায় মাঝপথে কর্তব্য বিচ্যুত হয়ে পড়েছিল সে। এতে করে আমরা হারালাম একটা লোক, সে হারালো একটা হাত, যেটা আমাদের সবাইকে বাঁচিয়ে দিয়েছে নৃশংস একটা হত্যাকাণ্ড থেকে। ভূতের মতো মুখটা ভেসে না উঠলে কিছু বোঝার আগেই কেনটা তীরে নিয়ে ভিড়ত, আর তাহলে এই গল্পটা আর কোনোদিনই লেখা হতো না। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প অ্যালান কোয়াটারমেইনের প্রথম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছে আজ।